আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ, উন্নত চিকিৎসা ও বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার তাসনুবা মাহাজাবিন, সার্জারি, ব্রেস্ট ও কলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারি, ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। শুরুতেই জানতে চাই, ক্যান্সার শুনলেই মানুষ ভয় পায়। এই ভয়টা কেন, বা কেন ভয় পায় মানুষ আসলে? আসলে ক্যান্সার শুনলেই মানুষ ভয় পায় এটাতে ভুল কিছু না। কারণ এতদিন ধরে মানুষ যেটা ভেবে আসতো যে ক্যান্সার হলে আর কোনো পরিত্রাণের উপায় নেই, ক্যান্সার মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু এখন দিনে দিনে উন্নত চিকিৎসার জন্য অনেক কিছু মডিফিকেশন হয়ে ক্যান্সারের চিকিৎসাটা মানুষের আয়ত্তে চলে এসেছে এবং নতুন নতুন টেকনোলজি আমাদের চিকিৎসাতে ইনক্লুডেড হয়েছে। তো এখন আমরা বলতে পারি যে ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে আমরা শনাক্ত করতে পারি তাহলে ভয়ের কিছু নেই, ক্যান্সার থেকেও পূর্ণ আরোগ্য সম্ভব। আজকাল আমরা প্রায়শই লক্ষ্য করি যে তরুণীদের মাঝেও, যারা ইয়াং, তাদের মধ্যেও এই ব্রেস্ট ক্যান্সারের টেন্ডেন্সিটা আমরা খেয়াল করছি। এইটার কারণটা কি আসলে? আসলে আপনি যেটা বলেছেন ঠিক কথা, কারণ এখন দেখা গিয়েছে যে আগে যেমন ভাবা হতো যে 50 ঊর্ধ্ব নারীরাই মেইনলি ক্যান্সারের জন্য একটা রিস্ক গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 15 থেকে শুরু করে 44 বছর বয়স পর্যন্ত এই গ্রুপটাই সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করলে। কারণ আসলে কি আমাদের এখন জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন হয়ে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া অনেক কিছু। আসলে ক্যান্সারের কতগুলো মানে অপরিবর্তনশীল এবং পরিবর্তনশীল কিছু ঝুঁকি আছে, সেসব ঝুঁকিগুলোর কারণেই মেইনলি ক্যান্সারের রেটটা দিন দিন বাড়ছে এবং ইয়াং মহিলাদের মধ্যেই বেশি বেড়ে যাচ্ছে এখন। কোলোরেক্টাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, এই দুটোর মধ্যে তফাৎ বা অ্যাফিনিটি, মিলের যদি জায়গায় আসলে কোলোরেক্টাল ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার যদি বলেন তাহলে দুটার মধ্যে একটাই মিল, দুটাই ক্যান্সার। এছাড়া আসলে দুইটা ডিজিজের যে কোনো মিল আছে তা কিন্তু না, কারণ ব্রেস্ট ক্যান্সার তো ব্রেস্টে ইনভলভ করে আর কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে আমাদের বৃহদান্ত্র এবং মলদ্বার এইসব জায়গাকে ইনভলভ করে। তবে মিল ওই যে বললাম একটাই, যে ক্যান্সার এমন একটা জিনিস যে একটা জায়গায় হলেও, একটা অর্গানকে ধরলেও সেখানেই থেকে যায় না। যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় তাহলে এটা সারা শরীরেই ছড়িয়ে যেতে পারে। এটা দুই ক্ষেত্রেই কমন, সেটা লিভারে ধরতে পারে, লাংসে ধরতে পারে, হাড্ডিতে ছড়িয়ে যেতে পারে। তো এরকম সারা শরীরেই ছড়াতে পারে ক্যান্সার, এটাই কমন দুটার মধ্যে। আচ্ছা, জেনেটিক ফ্যাক্টর বা পারিবারিক ইতিহাস যদি কারো থাকে, সেই ক্ষেত্রে টেন্ডেন্সিটা কতখানি বেশি নারীদের ক্ষেত্রে? হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন। কারণ হচ্ছে দেখা যায় যে যাদের ক্ষেত্রে পারিবারিক হিস্ট্রি পজিটিভ থাকে, যদি কোনো একটা মেয়ের তার মা, তার দাদি, তার নানি অথবা ফুপু অথবা খালা এরা যদি অ্যাফেক্টেড থাকে তাহলে তার ক্যান্সার হওয়ার প্রবণতা 15 থেকে 20 ভাগ বেড়ে যায়। আচ্ছা, মানে অনেক বেশি এফেক্ট করে। সেই ক্ষেত্রে স্পেশাল তাদের জন্য আসলে কি করণীয়, মানে কোন জায়গাটায় বেশি তাদেরকে সচেতন হতে হবে? দেখা যায় যে আপনার এই প্রশ্নটা খুবই সময়োপযোগী এবং যুগোপযোগী কোশ্চেন। কারণ হচ্ছে যাদের ক্ষেত্রে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি যে তাদেরকে স্ক্রিনিংয়ে আগে থেকে থাকতে হবে ডক্টরের কাছে। স্ক্রিনিং মানে হচ্ছে তার কিন্তু কোনো ডিজিজ নেই, তার কোনো কমপ্লেইনও নেই, কিন্তু সে একটা রেগুলার চেক আপে আছে ডাক্তারের কাছে, একটা ফলো আপে আছে এবং এটার একটা পার্টিকুলার এইজও আছে। যেমন ধরেন যদি কোনো একটা মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে 40 বছর বয়সে, তাহলে তাকে ফলো আপে যেতে হবে সেই বয়সের 5 বছর আগে থেকে, মানে 35 বছর বয়স থেকে সে ফলো আপে চলে যাবে। কিন্তু আমরা যখন নর্মালি স্ক্রিনিংয়ের কথা বলি সাধারণ জনগণের মধ্যে, আমরা কিন্তু তখন বলি যে একটা নির্দিষ্ট এজ নির্ধারণ করে দিয়েছি যে 40-এর পর থেকে আপনারা স্ক্রিনিংয়ে যাবেন। কিন্তু ওর যেহেতু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, সেই জন্য ওকে আরও 5 বছর আগে থেকেই এই স্ক্রিনিংয়ের মধ্যে চলে যেতে হবে। কর্মব্যস্ত নারীরা কেন নিজেদের স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যান বলে আপনি মনে করেন?
আসলে আমিও তো একজন কর্মজীবী মহিলা, তাহলে আমি যেটা আমাকে নিজেকে দিয়ে বুঝতে পারি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা, চাকরি বাকরি, তারপর বাসায় গিয়ে সংসার, বাচ্চা কাচ্চার দেখাশোনা, এসব করতে করতে আমরা উইকেন্ড ছাড়া কোনো টাইম পাই না। উইকেন্ডে কেউ ডক্টরের কাছে যেতে চায় না আসলে, তখন চিন্তা করে একটা দিন আমি একটু শান্তি পেলাম, এখন একটু নিজের জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করি, কেউ তো তখন ডক্টরের কাছে যায় না। আর কর্মজীবী নারীরা তাদের নিজেদেরকে ছাড়া বাসার সবাইকে নিয়ে খুব চিন্তিত থাকে, সবার স্বাস্থ্য নিয়ে চিন্তা করে, কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে কখনোই চিন্তা করে না। এটাই দেখি বেশিরভাগ ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যারা পুরুষ থাকি, আপনাদের সাথে যারা আমরা থাকি, আমাদের কি করণীয় বা আমাদের কোন জায়গাটায় আপনি মনে করেন যে আমাদের একটু সাপোর্ট? আমার কাছে মনে হয় যে সাপোর্ট মানে কি, যে অবশ্যই একজন পুরুষের সাপোর্ট ছাড়া একজন নারীর কখনোই সামনে অগ্রসর হওয়া সম্ভব না, এটা তো এক নাম্বার কথা। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, একজন নারী যেরকম ঘরে থেকে তার পরিবারের সবাইকে দেখাশোনা করে, সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে, তো নারীর লাইফ পার্টনারটা, জীবনসঙ্গী যদি তাকে একটু স্মরণ করিয়ে দেয় যে তুমি কি তোমার প্রতি মাসে যেরকম স্তন পরীক্ষা করার কথা নিজে নিজে তুমি সেটা রেগুলার করছো, তুমি কি খেয়াল করছো যে তোমার সব কিছু ঠিকঠাক আছে নাকি, তো সেরকম এতটুকু রিমাইন্ডারটাই তার জন্য যথেষ্ট আমার মনে হয় আর কি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কোন ছোট্ট পরিবর্তনটি প্রথম সতর্ক সংকেত হতে পারে? মানে প্রাথমিক যে সিমটমগুলো দেখে আমরা ভাববো ব্রেস্ট ক্যান্সার, আসলে কি ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপসর্গ সেটা হচ্ছে ব্রেস্টে যে কোনো ধরনের চাকা বা লাম্প। তো ব্রেস্টে যে কোনো ধরনের চাকা, সেটা যত ছোট সাইজেরই হোক না কেন, প্রাথমিক পর্যায় থেকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে সেটার জন্য। এছাড়াও যেসব পরিবর্তনগুলো হতে পারে, যেমন দুই পাশের ব্রেস্টের মধ্যে অসামঞ্জস্যতা, দুই পাশের ব্রেস্টের দুই রকম সাইজ, হঠাৎ করে কোনো একটা ব্রেস্টকে বড় মনে হচ্ছে ব্রেস্টটা ঝুলে গিয়েছে, অথবা ওই ব্রেস্টের কোনো চামড়ায় পরিবর্তন হয়ে গেল, অথবা তার নিপলটা ভিতরের দিকে ঢুকে গেল, অথবা নিপল দিয়ে কোনো রক্তপাত হচ্ছে বা কোনো ডিসচার্জ হচ্ছে, এগুলো সবই হচ্ছে প্রাথমিক সিমটম ব্রেস্ট ক্যান্সারের। এইগুলি আসলে এই অ্যাবনর্মালিটিগুলো বেসিক কারণগুলো কি কি হতে পারে? ন্যাচারাল তো বডি পার্টের যে বিষয়গুলো থাকে আমরা জানি ছেলেদের মেয়েদের, কিন্তু যে অ্যাবনর্মালিটিগুলোর কথা আপনি বললেন, এইটার বেসিক কারণগুলো কোন কোন কারণগুলো আসলে হতে পারে? হ্যাঁ, আপনি তো একটা কারণ নিজেই বললেন যে ব্রেস্ট ক্যান্সারের আর্লি সিমটম। তবে আমি একটা কথা বলতে চাই যে ব্রেস্টের লাম্প হলেই যে ব্রেস্ট ক্যান্সার সেটা তো না, অনেকগুলো ডিজিজের কারণেই হতে পারে। অন্যান্য যে কোনো ধরনের বিনাইন টিউমার বা যেটা ক্যান্সার জাতের টিউমার না, সেই ধরনের টিউমার হতে পারে। এবং প্রতিটা মেয়ের প্রতিটা সাইকেলের সময়, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে হরমোনাল চেঞ্জেস হয়, সেই কারণে কিছুটা লাম্পিনেস আসতে পারে ব্রেস্টে, সেগুলো হতে পারে। এবং দেখা যায় যে মেনস্ট্রুয়েশনের আগে পিছে ওই লাম্পিনেসটা ভ্যারিও করতে পারে, কখনো মনে হচ্ছে যে বড় হয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে ওই লাম্পটা নাই, ডিসঅ্যাপিয়ার করছে, তো এরকমও হতে পারে। তো এরকম নানা রকম কারণেই হতে পারে। দেখা যায় যে কিছু ইনফেকশনের কারণেও হতে পারে, অ্যাবসেস হতে পারে, যেটাকে বলা হয় ফোড়া সহজ ভাষায়, সেটাও হতে পারে। তো আবার ছোট ছোট স্কিনের যে কোনো ধরনের টিউমারও হতে পারে। তো এটা আসলে ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত ক্লিয়ারলি কেউ বলতে পারবে না, কারণ না দেখার যে এটা ক্যান্সার কিনা। তার মানে সব ধরনের গিট বা লাম্প মানেই ক্যান্সার না? না, 80% ক্ষেত্রেই গিট বা লাম্প ক্যান্সারের কারণ না। ক্যান্সার হয় লাম্প হলে, যে সেটা থেকে ক্যান্সার হতে পারে, কিন্তু সেটা 20% ক্ষেত্রে ক্যান্সার পজিটিভ আসে আর কি, আর বাকি 80% ক্ষেত্রেই দেখা যায় যে ওটা ক্যান্সার না। ব্রেস্ট ক্যান্সারের সাথে যদিও রিলেভেন্ট না, তারপরেও আমি একটু অন্যভাবে একটু একটা বিষয় জানতে চাই, সেটা হলো কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলো কি কি? আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সার তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমাদের বৃহদান্ত্র এবং মলদ্বার এবং তার আশেপাশের এরিয়ায় যে ক্যান্সারটা হয় সেটাই আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলি। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গ বলতে সবচেয়ে প্রথমে যে উপসর্গটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রতিটা মানুষেরই তার মল ত্যাগের একটা অভ্যাস থাকে, যেমন সে রোজ কতবার মল ত্যাগ করে বা কোন সময়টায় মল ত্যাগ করে বা মলটা কেমন হয়। তো সেরকম নর্মাল হ্যাবিট থেকে কোনো রকমের ডেভিয়েশন, কোনো রকমের পরিবর্তন, সেটা হতে পারে যে তার গত কয়েক মাস থেকে বারবার করে ডায়রিয়া হচ্ছে, অথবা গত কয়েক মাস থেকে তার খুব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অথবা তার মলের সাথে রক্ত যাচ্ছে, সেটা তাজা রক্ত হতে পারে, কালচে রক্ত হতে পারে, ক্লট রক্ত যেতে পারে, সে দুর্বল ফিল করছে খুব বেশি, এবং তার মনে হচ্ছে যে তার কয়েক মাস থেকে, অল্প কয়েকদিন থেকে খুব র্যাপিডলি ওজন কমে যাচ্ছে। এসব সবই হচ্ছে প্রাথমিক সিমটম ক্যান্সারের, কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে। এখান থেকে আমাদের এই সিমটমগুলো যদি আমরা ফিল করি, সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কি করণীয় আছে? যদি কোলোরেক্টাল ক্যান্সারের কথা বলে থাকেন বা এই ধরনের যদি মলদ্বার এবং মলত্যাগের অভ্যাসের কোনো ডেভিয়েশন কেউ প্রথমেই অবজার্ভ করতে পারে, তাকে অবশ্যই সাথে সাথে নিকটস্থ কোনো একজন জেনারেল সার্জন অথবা কোলোরেক্টাল সার্জনের সাথে দেখা করতে হবে। উনি থরলি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন
এবং কিছু পরীক্ষা করতে দেবেন, তারপরে একটা ডিসিশনে পৌঁছাবেন যে আসলে কেন হয়েছে। দেরিতে আসা রোগীদের চিকিৎসায় কোন জটিলতাগুলো সবচেয়ে বেশি দেখা যায়, মানে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে? ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেরিতে আসলে যেটা সবচেয়ে কমন জটিলতা, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার তো সময়ের সাথে সাথে, ওই যে আমি বললাম যে কোনো ক্যান্সারই শরীরের ডিফারেন্ট জায়গায় ছড়াতে থাকে। যখন ব্রেস্ট ক্যান্সারটা শুধুমাত্র ব্রেস্টের মধ্যে কনফাইন থাকে, যখন শুধুমাত্র সেটা লোকালাইজড একটা ক্যান্সার হয়, তখন সেটার আউটকাম বা প্রগনোসিসটা খুব ভালো হয়। তখন দেখা যায় যে ট্রিটমেন্ট দিয়ে 99% ক্ষেত্রেই দেখা যায় যে কিওর হয়ে যায় বা আরোগ্য লাভ সম্ভব। কিন্তু যদি এই ক্যান্সারটা আরও সময় পার করে আমাদের কাছে আসে, তখন আর সেটা শুধু ব্রেস্টে না থেকে অন্যান্য অর্গানে চলে যায়। যখনই সেটা ব্রেস্ট থেকে দূরের একটা অর্গানে বা অঙ্গে ছড়িয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা স্টেজ 4 ক্যান্সার। এবং আমরা কিন্তু সবচেয়ে বেশি ভয় পাই সেটাই, তখন আর্লি ডিটেকশনের জায়গাও থাকে না, আর তখন আপনি কিওরেরও আশা করতে পারেন না, মানে আরোগ্যের আশা করতে পারেন না, তখন আশা কমে আসে। তখন আপনি চিন্তা করবেন যে আমি রোগীটাকে ট্রিটমেন্ট করে কিছুদিন ওর লাইফ এক্সপেক্টেন্সি বা জীবন সময়কালটাকে বাড়াচ্ছি, কিন্তু আমি যে ওকে আরোগ্য দিচ্ছি তা কিন্তু না, এরকম আর কি। ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে তো নতুন প্রযুক্তি বলতে আমরা এখন যা মোটামুটি ফলো করছি, ইভেন আমাদের সাবকন্টিনেন্টে, আমাদের দেশেও নতুন প্রযুক্তি বলা চলে, যে আমরা আসলে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য একটা অ্যাসেসমেন্ট করি, সেটাকে আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট, যেটা 3টি জিনিসের কম্বিনেশনে। সেটা হচ্ছে রোগী যখন আসলো, প্রপারলি আমি হিস্ট্রি নিলাম, তার রোগের ইতিহাস নিলাম, তাকে এক্সামিন করে দেখলাম, সেটা একটা পার্ট। দ্বিতীয় পার্টে আমি তাকে কিছু ইমেজিং বা কিছু ছবি তোলার মাধ্যমে যে টেস্ট করি, লাইক একটা ম্যামোগ্রাম আর আলট্রাসনোগ্রাম, সেটাতে আমি ছবি তুলে দেখলাম ব্রেস্টের অবস্থা কীরকম, সেখানে কোথায় টিউমার আছে। আর 3 নাম্বার হচ্ছে, খালি টিউমারকে দেখলেই তো হলো না, এটা তোমার কনফার্ম করতে হবে যে এই টিউমারটা একটা ক্যান্সার। তাহলে ওই ক্যান্সারটাকে ডিটেক্ট করার জন্য আমাকে অবশ্যই সেই টিস্যু বা সেলকে পরীক্ষা করে দেখতে হবে। তখন আমরা কোর বায়োপসি করি, ব্রেস্ট থেকে ওই জায়গা থেকে একটা টিস্যু কেটে নিয়ে পরীক্ষা করতে দিই। ওখানে আমাকে ডিটেইল বলে দেয় যে ক্যান্সার হলে আদৌ সেটা ক্যান্সার কিনা, বা ক্যান্সারটা কি কোথাও ছড়াচ্ছে কিনা, বা ক্যান্সারের যেই ওটার ডিভিশন ক্যাপাসিটি বা যেটাকে বিভাজন ক্ষমতা কীরকম ওই সেলের, সব কিছুই বলে দেওয়া সম্ভব তা দেখে। সার্জারির পরে রোগীর সাধারণ জীবনযাপনে কি ধরনের পরিবর্তন আসে আসলে? ব্রেস্ট ক্যান্সারের সার্জারি তো আসলে ওই যে একটু আগে বললাম যে ট্রিটমেন্ট মডালিটিস বা ট্রিটমেন্টের ধরন তো ব্রেস্ট ক্যান্সারের শুরু থেকে ওই কয়েকটা মডালিটিসই, যেমন সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, এসবই। কিন্তু সার্জারিরও অনেক পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। যেমন আগে আমরা ভাবতাম যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কোনো রোগী আসলো, তাহলে ব্রেস্টকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে, ব্রেস্ট পুরোটাই ফেলে দিতে হবে, সেটা যত ছোট টিউমারই হতো আগে, কিন্তু ওটাই ট্রিটমেন্ট ছিল। কিন্তু এখন কিন্তু টিউমারের সাইজ, টিউমারের স্টেজ, টিউমারের গ্রেড, এগুলো দেখে, ধরন বুঝে, ট্রিটমেন্ট মডালিটিস বুঝে আমরা কিন্তু ব্রেস্টকে না ফেলে শুধুমাত্র চাকাটাকে ফেলে, এফেক্টেড এরিয়াটাকে ফেলে অপারেশন করা সম্ভব, যেটাকে আমরা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি বলি। তো এরকমভাবে এইসব চিকিৎসা তো আছেই, আগের চেয়ে পরিবর্তন, এবং আরও কিছু নতুন জেনারেশনের কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি, যেটাকে বলে যে টার্গেটেড সেলগুলোকেই ডিস্ট্রয় করে, সেরকম এসব ট্রিটমেন্টগুলো এখন চলে আসাতে আমরা অবশ্যই আশার আলো দেখতে পাচ্ছি, আগের চেয়ে অনেক বেশি। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি, রেডিওথেরাপি আর সার্জারি, এই 3টি সমন্বয় কেমন কাজ করে? খুবই এক্সিলেন্ট কাজ করে, যদি প্রোভাইডেড পেশেন্ট আমাদের কাছে আর্লি পর্যায়ে চলে আসে। যদি আমরা মানে প্রাথমিক স্টেজ থেকে ট্রিটমেন্ট করা শুরু করি, আমরা তো আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করি যখন একজন রোগী আসে। শুধু সার্জন হিসেবে সার্জারি করলেই হলো না, রোগীর একটা টিস্যু ডায়াগনোসিস বা ক্যান্সারের ধরন আমাকে ডিটেক্ট করে দেয় একজন হিস্টোপ্যাথোলজিস্ট, আমি সার্জন হিসেবে সার্জারি করি, সার্জারি পরবর্তীতে কেমোথেরাপি অনকোলজিস্টরা দিয়ে থাকেন, রেডিওথেরাপিস্টরা দিয়ে থাকেন। এর সাথে সবাই মিলে একটা টিম গঠন করে ওই রোগীর জন্য কোন চিকিৎসাটা বেস্ট হবে সেটা ডিটেক্ট করে দিই। সেটা ডিটেক্ট করার পরে সবার সম্মতিক্রমে আমরা একটা ট্রিটমেন্টের একটা পুরো ডিজাইন করি, যে এরপরে রোগীটা একটা প্রোটোকল সেট করি, তো সেভাবেই চিকিৎসা হয়। তো যেহেতু সেই জন্য আপনি যেটা বললেন যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবকিছু মিলে একটা ভালো কম্বাইন একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে একটা টিউমার বোর্ড গঠন করে ওই রোগীর জন্য বেস্ট একটা ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। জীবনযাত্রার কোন অভ্যাসগুলো পরিবর্তন করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে আসে বলে মনে হয়? আপনার প্রশ্নটা খুবই রিলেটেড হচ্ছে যে আসলে হচ্ছে যেই ঝুঁকিগুলো পরিবর্তনশীল ক্যান্সারের ক্ষেত্রে, সেটাই তো প্রশ্নটা, যে ক্যান্সারের ক্ষেত্রে তো কিছু অপরিবর্তনশীল ফ্যাক্টরস কাজ করে, ঝুঁকি কাজ করে, আর কিছু পরিবর্তনযোগ্য ফ্যাক্টরস কাজ করে।
এই পরিবর্তনযোগ্য ফ্যাক্টরসগুলোর মধ্যে সবচেয়ে প্রথম পরিবর্তনযোগ্য ফ্যাক্টরসটা হচ্ছে যে পেশেন্টের লাইফস্টাইল, মানে সে কেমন খাবার দাবার খাচ্ছে, তার বডি ওয়েটটা কেমন। যেমন দেখা যায় যে ওবেস পেশেন্ট যারা যারা বেশি ফ্যাটি ফুড ইনটেক করে অথবা হচ্ছে গিয়ে জাঙ্ক ফুড যারা খায়, ট্রান্স ফ্যাট কন্টেনিং খাবার যারা খায়, তাদের ক্ষেত্রে ওজনের সাথে সাথে ক্যান্সারের প্রবণতাটা বাড়তে পারে। এবং এটাও দেখা গেছে যারা স্মোকার, যারা অ্যালকোহল কনজিউম করে, তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেক বেশি থাকে। তারপরে আরও কিছু ফ্যাক্টরস আছে, যেমন আমাদের এখন চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, আমরা নারীরা স্বাবলম্বী, আমরা এখন কিন্তু বিয়ে করার বয়সটা অনেক পিছিয়ে গেছে আগেকার মেয়েদের তুলনায়। আমি বলতে চাচ্ছি না যে সবাইকেই এখনই বিয়ে করে ফেলতে হবে ক্যারিয়ার বাদ দিয়ে বা কিছু করে, বাট আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকার দরকার আছে। আমাদের এখনকার মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট প্রেগনেন্সির এজটা মোর দ্যান 35 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ লেট প্রেগনেন্সি, অ্যান্ড লেট প্রেগনেন্সি হলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পসিবিলিটি অনেক বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়, 20 গুণ বেড়ে যায়। এবং দেখা গেছে যে কাজের জন্য বা কর্মব্যস্ততার কারণে মারা এখন ব্রেস্ট ফিড করাতে পারছে না। ব্রেস্ট ফিড যদি না করায় সেই ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে জন্মবিরতিকরণের জন্য জন্মবিরতিকরণ পিল যেগুলো খেয়ে থাকে সেগুলোতে ক্যান্সারের প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। তাহলে এগুলো সবই কিন্তু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস। যদি আমি এগুলোকে কন্ট্রোল করি তাহলে ক্যান্সারের প্রবণতা অনেক কমে যেতে পারে। পরিবারের সমর্থন চিকিৎসার ফলাফলে কিভাবে ইতিবাচক ভূমিকা রাখে? পরিবারের সমর্থন তো খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয়, কারণ আমি অ্যাজ এ ট্রিটিং সার্জন, আমার কাছে যখন রোগীরা আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে তারা অনেকটা লেট স্টেজে প্রেজেন্ট করে। কারণ হচ্ছে তারা সামাজিক প্রতিবন্ধকতা, লজ্জাবোধ এগুলোর কারণে ডক্টরের কাছে আসেইনি যখন খুব প্রাথমিকভাবে ওই চাকাটা সে ব্রেস্টে ফিল করেছিল। প্রথমত সে নিজে হেজিটেট ফিল করে যে আমি কি আমার বাসার সবাইকে বলবো, কারণ হচ্ছে আমার এরকম একটা গোপনাঙ্গে এরকম একটা টিউমার হয়েছে। তারপরে যখন বাসার মানুষজনকে বলে, বাসার মানুষজন তখন আরও চিন্তায় থাকে যে আমি যে ডক্টরের কাছে নিয়ে যাব লোকে জানাজানি হয়ে যাবে যে আমার বাসার মানুষের এরকম একটা জিনিস, কি বলবে আশেপাশে মানুষ। তাহলে এরকম করলে হয় কি, যখন পরিবারের মানুষ যখন ওকে এই সাপোর্টটা না দেয়, এই অভয়টা না দেয় যে কোনো সমস্যা নেই, তোমার একটা অসুখ হয়েছে, তোমার একটা রোগ হয়েছে, এটা আমরা চিকিৎসা নেব, আমরা ভালো হব। তো বাসার কাউন্সেলিংটাও তো খুব ইম্পর্ট্যান্ট, বাসার পরিবারের মানুষের কাউন্সেলিংটা তো খুব ইম্পর্ট্যান্ট। আর আমি যে একটু আগে বলেছিলাম মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে আমরা আগাই, সেখানে তো আমাদের তরফ থেকেও কাউন্সিলর থাকে, সাইকোথেরাপিস্ট থাকে, সাইকিয়াট্রিস্ট ওনাকে কাউন্সিল করে। কারণ হচ্ছে তখন তো এক ধরনের মেন্টাল হেলথটা তো এনশিওর করতে হয়, কারণ যদি তার ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে এবং তার ব্রেস্টটা কেটে ফেলে দেওয়া লাগে তাহলে তাকে কাউন্সিলিং করা লাগবে না যে আপনার পরবর্তীতে এই অর্গানটা থাকবে না। তাহলে তার ক্ষেত্রেও তো তার এক্সপেকটেশনস আমার শুনতে হবে যে ম্যাডাম আমার যে ব্রেস্টটা থাকবে না, যদি ব্রেস্ট না থাকে তাহলে কি এর আর কোনো উপায় আছে, আমার ব্রেস্টটা কি পুনর্গঠন করা সম্ভব? তখন তো আমাকেই বলতে হবে যে হ্যাঁ পুনর্গঠন করা সম্ভব, বা তুমি যেভাবে চাও সেভাবে দেওয়া সম্ভব। তাহলে পরবর্তীতে ব্রেস্ট ছাড়া অবস্থায় তার জীবনটা কেমন হবে সেই বিষয়টাও তো আমাকে দেখতে হবে। সাইকোথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট এদের টিমও তাকে কাউন্সেলিং করে। শুধু ডক্টরদের দিক থেকে কাউন্সেলিং ছাড়াও পরিবারের কাউন্সেলিংটাও এক্ষেত্রে খুবই জরুরি। পরিবারের মানুষগুলোকেও তাকে স্বাভাবিকভাবে নিতে হবে এবং মনে সাহস দিতে হবে যে তোমার যেই রোগী হোক না কেন আমরা তোমার সাথে আছি এবং এটা আমরা একসাথে ফাইট করব, আমরা একসাথে এখান থেকে আরোগ্য লাভ করব। সেটাই। ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের জন্য আমাদের করণীয়, ব্রেস্ট ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়ের জন্য আমাদেরই করণীয়। শুধুমাত্র ডক্টরই আপনাকে প্রাথমিকভাবে নির্ণয় করে দেবে তা না, একজন রিপ্রোডাক্টিভ এজের মেয়ে, মানে যে সন্তান ধারণক্ষম বয়সে গিয়েছে, তখন থেকেই তাকে নিজের স্তন নিজের পরীক্ষা করতে হবে। নিজের স্তনটা নিজে পরীক্ষা করাটা খুব ইজি একটা জিনিস, তেমন কিছুই না। সে যখন গোসল করবে, সে যখন মিররের সামনে দাঁড়াবে, তখন প্রতি মাসে তার ঋতুস্রাবের 2-3 দিন পরে সে তার 2 সাইডের স্তন নিজে হাতে পরীক্ষা করবে। তো নিজে হাতে কিভাবে পরীক্ষা করবে? আয়নার সামনে দাঁড়িয়ে আনড্রেস অবস্থায় হাত 2 পাশে ঝুলিয়ে দাঁড়িয়ে একবার সে দেখবে, তারপর হাত উপরে উঁচু করে 2 হাত উঁচু করে দেখবে, তারপরে কিছু শুয়ে নিজে আবারও হাত দিয়ে দেখবে। এই যে নিজে হাত দিয়ে দেখছে, কি দেখছে? দেখছে যে তার হাতে ব্রেস্টের নর্মাল টিস্যু ব্যতীত অন্য কোনো শক্ত কিছু হাতে লাগছে কিনা। আর সে যে আয়নার সামনে দাঁড়ালো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো তার 2 পাশের ব্রেস্ট একই রকম লাগছে কিনা, দেখতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সেখানে স্কিনে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, নিপলে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার বগলে কোনো চাকা দেখতে পাচ্ছে কিনা, এসব জিনিসগুলোই সে দেখবে।
সে তো আর ডক্টর না, সে তো সব কিছু বুঝবে না। কোনো অ্যাবনর্মালিটি, কোনো দুই ব্রেস্টের মধ্যে এনি কাইন্ড অফ অ্যাসিমেট্রি, দুইটার অসামঞ্জস্যতা, সে যখনই অবজার্ভ করবে তখনই সে ডক্টরের কাছে আসবে। এই ছোট্ট স্বাস্থ্য শিক্ষা সচেতনতা যদি আমাদের মেয়েদের, নারীদের, মায়েদের যদি এই শিক্ষাটা থাকে, তাহলে তো ধারণা মানে করছি যে আমরা যে এই ডিটেকশনটা অনেক সহজ হবে এবং মানে নিজের জায়গা থেকে সে খানিকটা বুঝতে পারবে, কন্ট্রিবিউট করতে পারলো। অবশ্যই। তরুণ প্রজন্মকে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতায় সম্পৃক্ত করার সবচেয়ে কার্যকরী উপায় কি হতে পারে? আমার দৃষ্টিতে আমি বলি তরুণ প্রজন্মকেই আমাদের শিখাতে হবে। কিভাবে শিখাতে পারি? আমাদের যেই শিক্ষা কার্যক্রম আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো বাৎসরিক একটা সেমিনার সিম্পোজিয়াম এরকমভাবে করা যায়, যেখানে বাচ্চাগুলো বসবে, যাদের বয়সন্ধিকাল পার হয়েছে, যারা ঋতুস্রাবে পৌঁছে গিয়েছে, তাদের তো সেই বাচ্চাগুলো যদি একসাথে বসে এবং তাদেরকে যদি আমরা শিখাই যে তোমরা প্রতি মাসে এরকম একটা পার্টিকুলার টাইমে নিজেদের স্তর নিজেরা পরীক্ষা করবে এবং এই পরীক্ষার ফলাফল হিসেবে কি তোমার লাভ হবে, সেটাও যদি আমি ওদেরকে বোঝাতে পারি যে আর্লি ডিটেকশন, তোমার ব্রেস্টের যে কোনো ধরনের রোগ তুমি আর্লি ডিটেকশন করতে পারো, তাহলে সেও শিখলো এবং সে তার পরিবারের সবাইকে শেখাতে পারলো। ছোটোবেলার থেকেই যখন ও জিনিসটা ওর প্র্যাকটিসের মধ্যে চলে যাবে, রেস্ট অফ হার লাইফ শি উইল ডু দ্যাট। সে বাকি সময়টাতেও ওই জিনিসটা প্র্যাকটিস করতে করতেই বড় হবে, সেও তার বাচ্চাকে শেখাবে। এভাবে করেই খুব ইজিলি কিন্তু আমরা এই মেসেজটা ওদের কাছে কনভে করে দিতে পারি। অবশ্যই। সো আপনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা এই শিক্ষা, স্বাস্থ্য শিক্ষাটা যদি আমরা পৌঁছে দিতে পারি, ছেলেদের ক্ষেত্রেও তো এই শিক্ষাটা আমরা, হ্যাঁ অবশ্যই, কারণ সেও তো একসময় একজনের জীবনসঙ্গী হবে এবং সেও তাকে রিমাইন্ডার দিতে পারবে যে তুমি কি এটা করেছো। তো সেটা তো অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। আমরা অক্টোবর মাস আমরা জানি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ গ্লোবালি পালিত হয়। আমরাও বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা এই যে আপনাদের মতো বিশেষজ্ঞ ডক্টরদের নিয়ে এই সচেতনতা মাসটাকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে কিছু মেসেজ পাঠানোর, মানে পৌঁছে দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো বার্তা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমি তো আমার কথোপকথনে বলেই এসেছি শুরু থেকে যে আমরা ডক্টররা তো আপনাদেরকে সবসময় সাহায্যের জন্য আছি, কিন্তু আপনাদের প্রথম সাহায্যটা আপনাদের নিজেদের করতে হবে। এই যে আমি বারবার করে বললাম যে নিজ স্তর নিজ হাতে পরীক্ষা, প্রতি মাসে মাসিকের 2-3 দিন পরে আপনারা অবশ্যই প্রত্যেকে নিজ হাতে নিজ স্তন পরীক্ষা করে দেখবেন। এই প্র্যাকটিসটা যদি আপনাদের জীবনে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করতে পারবো খুব প্রাথমিক পর্যায়ে। ব্রেস্ট ক্যান্সার এছাড়াও কোনো ধরনের বিনাইন টিউমার হোক বা যে কোনো ছোটোখাটো ডিজিজ হোক সেগুলোকেও আইডেন্টিফাই করতে পারবো। আর এই যে শিক্ষায় শিক্ষিত হলাম তা দিয়ে শুধু নিজেও শিক্ষিত হলেও চলবে না, আশেপাশে সবাইকেও শিক্ষিত করতে হবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমি একজন সার্জন হিসেবে, আমি একজন চিকিৎসক হিসেবে যেটা ফিল করি, যদি আমরা বাংলাদেশের রুরাল কমিউনিটিগুলোতে যেমন স্বাস্থ্যকর্মী যারা আছে এবং হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে, যারা মাঠ কর্মী হিসেবে কাজ করে, তাদেরকেও যদি এই শিক্ষায় শিক্ষিত করে দিতে পারি, তারাও যদি প্রতি মাসে মাসে যখন ভিজিটে যায় বিভিন্ন গ্রামে বা উপজেলাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে যদি ফ্যামিলি প্ল্যানিংয়ের সাথে এই কথাটাও বলে আসতে পারে যে নিজ হাতে নিজ স্তন প্রতি মাসে পরীক্ষা করছেন, তো তাহলেই কিন্তু যথেষ্ট, তাহলেই আমাদের কাজ অর্ধেকটা এগিয়ে গেল। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার যে পরামর্শগুলি, আমরা মনে করি যে আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো উচিত। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা সময় দিয়ে শোনার জন্য। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই সচেতন হই, অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা, স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।